মন্ত্রণালয় শুরু করতে যাচ্ছিলাম। শিবিরের বিরুদ্ধে আপনাদের বিরোধী যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তারা গুপ্ত রাজনীতির অভিযোগ করে থাকেন, এবং অনেকেই বলেন যে আপনারা একসময় ছাত্রলীগ করতেন, অনেক ওয়ান ফাইন মর্নিং আপনারা হঠাৎ করেই ঘোষণা দিয়ে শিবির হয়ে গেলেন। এবং মেঘমল্লারের ভাষায় হচ্ছে ক্যাম্পাসে ছাত্র শিবির নিষিদ্ধ ছিল 90 সামাজিক চুক্তির মাধ্যমে, যা গণঅভ্যুত্থানের পরে নর্মালাইজ হয়েছে কোনো রকমের প্রক্রিয়া অনুসরণ না করে। আপনাদের একজন সদস্য জয়নুদ্দিন সরকারকে আমি দেখছিলাম যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বিমান হাইজ্যাকার হিসেবে একটি পোস্ট দিয়েছে, যেটি আবার ভাইরাল হয়েছে, সত্য না মিথ্যা সেটি আপনি বলবেন। এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছাত্ররা আপনাদেরকে কেন ভোট দিবে যাদের বিরুদ্ধে গুপ্ত রাজনীতির অভিযোগ রয়েছে এবং যাদের একজন সদস্য একজন বীরশ্রেষ্ঠকে বিমান হাইজ্যাকার বলছেন? এবং আপনার আমি প্রোফাইল দেখছিলাম, সেখানে দেখলাম কাভার ফটোতে আপনি লিখেছেন, মানে যেটি আপনি দিয়ে রেখেছেন তা হচ্ছে টু থিংস ডিফাইন ইউ, ইউর পেশেন্স when you have nothing and your attitude when you have everything। এখন তো আপনাদের একরকম সুসময় যাচ্ছে বলা যায়। তো গণেশ পাল্টে গেলে ধৈর্য ধারণের অংশ হিসেবে আপনারা আবার মানে পুরোনো রাজনৈতিক ধারায় বা গুপ্ত রাজনীতিতে ফিরে যাবেন কিনা? ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য প্রত্যেকবারে এক একটা ট্যাগিং আসতো আর কি, যতবারই আমরা সুযোগ পেয়েছি কাজ করার। তো এবার আমরা যখন গত বছর 5 আগস্টের পরে কাজ যখন ফুল স্কেলে শুরু করতে পেরেছি, তখন ওই পুরোনো ট্যাগিং গুলো আবার দেওয়া হচ্ছিল। প্রথম আসলো পরিবেশ পরিষদ, একটি গুরুত্বপূর্ণ জিনিস, তোমাকে নিষেধ করা হলো, কাজ করতে পারবা না বলা হচ্ছে। তখন আমরা বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, সিন্ডিকেটস এবং একাডেমিক কাউন্সিলের বাইরে আর কারো লিগ্যাল অথরিটি নিয়ে কাউকে অ্যাক্সেস দিবেন কি দিবেন না, এটা নিয়ে শিবিরকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটি শিবিরকে নিয়ে আপনার কোয়েশ্চেন থাকলে, অভিযোগ থাকলে স্পেসিফিক প্রত্যেকটা কেস মামলা করেন, অভিযোগ করেন, প্রশাসনকে অভিযোগ দেন, আমরা এটা ডিল করবো। সংগঠনের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা অভিযোগ করে আমরা ডিল করবো, লিগেলি আসেন আমরা ডিল করবো, কিন্তু আপনি নিজের আইন হাতে নিয়ে নিষেধ করবেন সেটা হবে না। তারপরে আমরা একটু ঘাটলাম, দেখলাম যে হচ্ছে 2006 সালে একবার আমরা হচ্ছে লিগ্যাল পাঠাইছিলাম যে হচ্ছে আপনাদের কোন ডকুমেন্ট আসছিলাম। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন তন্ন করে খুঁজে এই ধরনের কোনো রেজলিউশন কোনো ডকুমেন্ট পাই নাই। এই উপস্থাপকের নাম জান্নাতুন নাইম। তার অনুষ্ঠানে ফরহাদ 3বার এসেছে, 3বারই একই প্রশ্ন করেছে। ফরহাদ ব্যাখ্যা সহ তাকে বুঝিয়ে দিয়েছে। ফ্যাক্ট হলো এই প্রশ্ন ফরহাদ বা সাদেক কাইমদেরকে করবেই। যদি শিবির না থাকতো তাহলে এই ধরনের প্রশ্ন ছাত্রদলকে করত। অর্থাৎ যে আওয়ামী লীগের প্রতিপক্ষ, আওয়ামী লীগ যার সাথে পারে না তাদেরকে ধরে সাংবাদিক নামের এইসব ছাত্রলীগরা, এইসব ফ্যাসিস্টেরা। এভাবেই প্রতিপক্ষকে দুর্বল করার মাধ্যমে ফ্যাসিবাদীদেরকে, আওয়ামী লীগকে শক্তিশালী করে এইসব সাংবাদিকেরা। শুধু এই অনুষ্ঠান না, কাজী জেসিনের সামনে ফরহাদ 5 বার এই ব্যাখ্যা দিয়েছে। তারপরও কাজী জেসিন সেই প্রশ্ন আবার গেলে আবারও করবে। এই কথাটি ফরহাদ বলেছেও যে আপনার অনুষ্ঠানে এই বিষয়ে আমি 5 বার উত্তর দিয়েছি, তারপরও কিন্তু আপনি একই প্রশ্ন করছেন। মানে 5ম বার যখন সে উত্তর দিচ্ছিল সর্বশেষ। এভাবেই তারা প্রতিপক্ষকে ছোট করার কাজ করে। যখন রাজনৈতিক উপায়ে তাদেরকে মেলাইন করতে পারে না, ডিমোরালাইজ করতে পারে না। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, 54 বছর যাবৎ আপনি পৃথিবীর কোনো দেশে কি পেয়েছেন 54 বছর যাবৎ তারা মুক্তিযুদ্ধ করে আসছে? তারা কখনোই আপনি শুনেছেন পাকিস্তানি সেনাবাহিনীকে দোষ দিয়ে কথা বলতে? পাকিস্তানের সেনাবাহিনী যে অপরাধগুলো করেছে অল্প স্বল্প, সেগুলো সব কার উপরে চাপাচ্ছে? জামায়াত ইসলামের উপরে চাপাচ্ছে। অথচ জামায়াত ইসলামের যাদের উপরে চাপাচ্ছে তাদের বয়স তখন ছিল 22, 23, 24 বছর। ওই সময়ে তাদের বয়স ছিল 22, 23, 24 বছর। 22, 23, 24 বছরের একটা তরুণের উপরে সমগ্র মুক্তিযুদ্ধের অপরাধ এসব তথাকথিত সাংবাদিকরা চাপিয়ে দিচ্ছে। আপনি কি দেখেছেন বিকারুন্নেসা থেকে এই যে 22 তারিখে, আজকে হলো 27 তারিখ, 28 তারিখ, 22 তারিখে এই মাসের 5 দিন আগে 22 জন ছাত্রীকে বোরকা পরার অপরাধে, ওড়না পরার অপরাধে ক্লাস থেকে বের করে দিয়েছেন শিক্ষিকা। এটা নিয়ে কি খালেদ মহিউদ্দিন কোনো টকশো করেছে? কিন্তু ওই যে ইন্দিরা রোডে ফার্ম গেটে এক মহিলা মাথায় কপালে টিপ পড়েছে, পুলিশ সদস্য তার দিকে তাকিয়েছে, তাকানোটা কেমন জানি ছিল, এই কারণে ওই মহিলা নালিশ দিয়েছে। এই জন্য খালেদ মহিউদ্দিন দুইটা টকশো করেছে। এ কথা খেয়াল আছে? একজন মহিলা টিপ পড়েছে, একজন পুলিশের সদস্য তার দিকে তাকিয়েছে, তাকানোটা কেমন জানি ছিল, জঙ্গির মতো ছিল, উগ্রের মতো ছিল, জামায়াত শিবিরের মতো ছিল। এই কারণে খালেদ মহিউদ্দিন দুইটা টকশো করেছে ডয়েসে ভেলের ইউটিউব চ্যানেলে।
খালেদ মহিউদ্দিন জানতে চায়, মনে আছে? সেই 5 দিন পর চাঁপাইনবাবগঞ্জে চারজন স্টুডেন্টকে বোরকা খুলে টিচার মেরেছে। এটা একটা ভিন্ন ধর্মের টিচার ছিল, বোরকা পরার অপরাধে মেরেছে, মেরে ওই দিন স্কুল থেকে বের করে দিছে। সেটা নিয়ে খালেদ মহিউদ্দিন কোনো টকশো করেছে? করেনি। এটাই হলো ভারতবাদী বা হিন্দুত্ববাদী এবং ইন্টেলেকচুয়ালি আপনার ধর্মকে ডিমোরালাইজ করা, ইসলামকে ডিমোরালাইজ করা, ভারতকে আপওয়ার্ড করা। আপনি বাংলাদেশে যখন পাকিস্তানের কোনো মন্ত্রী আসে তখন কত কিছু আছে, ক্ষমা চাওয়া, 71 ইস্যু, গণহত্যা, স্বাধীনতার ইস্যু, অনেকগুলো বিষয় সামনে আনা হয়। কিন্তু ভারত যখন আমাদের এইদিকে ভারতের কোনো মন্ত্রী আসে তখন আমাদের দেশে সীমান্ত দিয়ে ফেন্সিডিল পাঠানো, সীমান্ত হত্যা, হ্যাঁ, পেঁয়াজের চালান আটকে দেওয়া, আলুর দাম বাড়িয়ে দেওয়া, এসব নিয়ে কি তারা কোনো টকশো করে, টকশোতে আলোচনা করে? কখনোই করে না। তো বাংলাদেশের এই যে মিডিয়ার যে চরিত্র, এই বৈশিষ্ট্যগুলো আপনি চোখ কান খোলা রাখলে খেয়াল করবেন, তারা একটা পক্ষকে, একটা দিককে আমাদের সামনে চাপিয়ে দেয়, আরেকটা দিককে ভিলেন বানিয়ে তোলে। আমার কথা হলো, তোমরা রিপোর্ট করবা ফরহাদরা কি গুপ্ত রাজনীতি করেছে কিনা, তোমরা অনুসন্ধানী প্রতিবেদন করো। সেটা না করে একটা না করা অপরাধকে তাদের উপরে চাপিয়ে দিয়ে আবারও ভবিষ্যতে তাদেরকে হত্যার প্লট তৈরি করা, ভবিষ্যতে হত্যার বৈধতা দেওয়া, সমাজে তাদেরকে ডিমোরালাইজ করা, এটা একটা অপরাধ। এটা এখন ছাত্র শিবিরের সাথে হচ্ছে, কিছুদিন পরে আমার সাথে হবে। আমার কোনো কর্মকাণ্ড যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে যায় তখন আমার বিরুদ্ধে এই কাজগুলো করবে খালেদ মহিউদ্দিনেরা। আরেকটা জিনিস খেয়াল করেন, রিজওয়ানা বন্যা আমাদের যে উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, তাকে কি নোংরা ভাষায় কথা বলেছে খেয়াল করেছেন? এই যে স্বাধীন খসরু কি ভয়ঙ্কর রকম কথা বলেছে তাকে, তার যৌনতা নিয়ে কথা বলেছে, তার সৌন্দর্য, বডি শেমিং করেছে তাকে। এইটা নিয়ে আব্দুল নূর তুষারেরা কোনো কথা বলেছে? স্বাধীনতাপন্থী বলে যারা আপনার মানে সমাজে ভাষা নিয়ে, ইন্টারনেট বুলিং নিয়ে কথা বলে, সেটা নিয়ে কোনো কথা বলেছে? কারণ করেনি কেন? কারণ স্বাধীন খসরু নিজে আওয়ামী লীগের পন্থী লোক। আব্দুল নূর তুষার কোনো কথা বলেনি, তারপরে রোকসানা আঞ্জুম নিকোল কোনো কথা বলেনি, তারপর আপনার খালেদ মহিউদ্দিন কোনো কথা বলেনি, তারপর আপনার এই আবু আলম শহীদ খান কোনো কথা বলেনি, আব্দুল নূর তুষার কোনো কথা বলেনি। হ্যাঁ, তৃষা এই যে এসএটিভির উপস্থাপিকা কোনো কথা বলেনি, ডিবিসি উপস্থাপিকা কোনো, নাজনীন মুন্নি কোনো কথা বলেনি। তারপরে আপনার এই যে নবনীতা চৌধুরী মুখ শক্ত করে কথা বলে, রুমিনা ফারহানার মতো, কোনো কথা বলেছে? রেজওয়ানা হাসানকে নিয়ে বলেনি। এরাই এই যে রুমিন ফারহানা এত বর্ণবাদী আচরণ করছে, যে একটা লোককে শারীরিক শেমিং করছে, ফকিন্নির পুত বলছে, স্লামডগ মিলিনিয়ার বলছে। কিন্তু দেখেন এটা যদি ভারত হতো, আমেরিকা হতো, তাহলে রুমিন ফারহানাকে কোনো টকশোকে ডাকতো না, এটার জন্য ক্ষমা চাইতে হতো তাকে, এবং 20 বার প্রশ্ন করতো 20 চ্যানেলে। কিন্তু দেখেন তাকে আদরে ডাকছে, কারণ তার কথাগুলো আওয়ামী লীগের পক্ষে যায়, এই কারণে তাকে বারবার ডাকছে। এটা হলো তাদের ফ্যাসিবাদী চরিত্র, পার্শিয়াল সাংবাদিকতা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।